আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আজিবুর স্যারের বইয়ে টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা সকল এমসিকিউ সলভ করব ইনশাআল্লাহ। এবং আমরা এমন ভাবেই সলভ করব যেন আমাদের একটা এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে 3 থেকে 4টা এমসিকিউ পড়া হয়ে যায়। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে কি বলা হয়? তোমরা সবাই জানো যে এটাকে বলা হয় টিস্যু। তো টিস্যুর ক্ষেত্রে তোমাকে মাঝে মধ্যে কিছু এমসিকিউ এখানেও দেখবা যে টিস্যুর যে কোষগুলা সেগুলো কিন্তু আসলে একই উৎস থেকে সৃষ্টি হয়। যেমন তুমি উদ্ভিদের টিস্যুতন্ত্রের কথা তুমি যদি চিন্তা করো, উদ্ভিদের যেই জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম নামক ভাস্কুলার টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু আমার প্রোক্যাম্বিয়াম নামক উৎস থেকে সৃষ্টি হচ্ছে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আমাদের সব জিনিসপত্র পড়ার সময় একটু চোখ কান খোলা রাখতে হবে। বিভিন্ন জায়গা থেকে একটা ছোট্ট একটা ওয়ার্ড তুমি পড়ছো, সেখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। এরপর 2 নাম্বারটা দেখো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় ধরনের? উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমাদের প্রথম ভাগটা হবে আসলে প্রারম্ভিক ভাজক টিস্যু। কি বললাম? প্রারম্ভিক ভাজক টিস্যু। এবং প্রারম্ভিক ভাজক টিস্যুকে ইংরেজিতে বলা হয় প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেম। মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু, আর প্রো কথার মানে হচ্ছে আদি অথবা প্রথম অথবা প্রারম্ভিক। মনে রাখতে হবে যে এই প্রারম্ভিক ভাজক টিস্যুটাই হচ্ছে উদ্ভিদের সৃষ্ট প্রথম ভাজক টিস্যু। এই প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আমরা পাই হচ্ছে আমাদের প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, বুঝতে পারছো? প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রকারভেদ, হচ্ছে আমাদের প্রারম্ভিক, 2 নাম্বার হচ্ছে প্রাইমারি, এবং 3 নাম্বারকে আমরা বলে থাকি সেকেন্ডারি ভাজক টিস্যু। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই সেকেন্ডারি ভাজক টিস্যুটা কোত্থেকে তৈরি হয়? সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়ে থাকে আসলে স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু থেকে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই বইয়ের মধ্যে লেখা আছে যে স্থায়ী টিস্যুর আসলে বিভাজন ক্ষমতা নেই, তাহলে তারা কিভাবে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করতে পারে? মনে রাখতে হবে যে কিছু কিছু স্থায়ী টিস্যুর এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যেটাকে বলা হয় ডি ডিফারেন্সিয়েশন। সেটার মাধ্যমে কিছু স্থায়ী টিস্যু ভাজক টিস্যুর ক্ষমতা লাভ করতে পারে এবং তারাই মূলত সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো তৈরি করতে পারে। ওকে, তাহলে এভাবে আমরা উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করি: প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। 3 নাম্বারটা দেখো যে প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি হয় আসলে কোত্থেকে? তোমরা জানো যে এটা সৃষ্টি হবে প্রোমেরিস্টেম থেকে অথবা আমাদের কি থেকে? আমাদের প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে। এপিক্যাল মেরিস্টেম মানে কি? মানে হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু। এবং শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে কিন্তু আমরা প্রাইমারি ভাজক টিস্যুকেই বুঝে থাকি। এপিক্যাল মেরিস্টেম থেকে আমরা প্রাইমারি ভাজক টিস্যু বলে থাকি। এটাকে শীর্ষস্থ কেন বলা হচ্ছে? কারণ এরা শীর্ষে থাকে এবং এই শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়। ওকে, আচ্ছা। প্রোটোডার্ম, তোমরা জানো যে ডার্ম কথার মানে কিন্তু চামড়া অথবা ত্বক। তাহলে এই প্রোটোডার্ম থেকে আসলে উদ্ভিদের ত্বকীয় টিস্যুগুলো তৈরি হয়ে থাকে। আর প্রোক্যাম্বিয়াম, এই প্রোক্যাম্বিয়াম থেকে উদ্ভিদের ভাস্কুলার টিস্যুগুলো তৈরি হয়ে থাকে। এবার আসো 4 নাম্বারটা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটা? তোমরা জানো যে এটা হবে ভাজক টিস্যু। তাহলে এখানে বাকি যে টিস্যুগুলোর কথা বলা হয়েছে সবগুলা কিন্তু আসলে স্থায়ী টিস্যু, যেমন কোলেনকাইমা, প্যারেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আমি যদি স্থায়ী টিস্যুকে ভাগ করতে চাই, স্থায়ী টিস্যুকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সরল টিস্যু। এই সরল টিস্যুর মধ্যে আছে প্রথমত প্যারেনকাইমা, তারপরে আছে হচ্ছে আমাদের কোলেনকাইমা, এবং তারপরে আছে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। এগুলোকে সরল টিস্যু কণা বলা হচ্ছে কারণ এই টিস্যুগুলো দেখতে হচ্ছে নিজেদের মতো। যেমন প্যারেনকাইমা কোষের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অন্য কোনো টিস্যু মিক্স থাকে না। কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমাও এর আসলে স্বতন্ত্র টিস্যু হিসেবে ভূমিকা পালন করতে পারে। আবার কিছু স্থায়ী টিস্যু আছে, এগুলোকে বলা হয় যৌগিক অথবা জটিল টিস্যু। যেমন আমি যদি বলি জাইলেম এবং ফ্লোয়েম, এই জাইলেম এবং ফ্লোয়েমকে বলা হয়ে থাকে আসলে জটিল টিস্যু। বুঝতে পারছো? কারণ জাইলেমের মধ্যে আমরা জানি যে 4 ধরনের কোষ আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের মধ্যে আমরা 4 ধরনের কোষ পাই, যেমন সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোরেনকাইমা। যেহেতু একাধিক ধরনের কোষ পাওয়া যায় এই ধরনের টিস্যুতে, এজন্য এরা হচ্ছে জটিল টিস্যু আর কি। তাহলে এই ভাজক টিস্যু বাদে বাকি সবগুলো আসলে স্থায়ী টিস্যু। এবার আসো 5 নাম্বারটা, যে তরুণ মূলে আসলে কোন ধরনের ভাজক টিস্যু দেখা যায়? এটা দেখা যায় রিব ভাজক টিস্যু। তো রিব ভাজক টিস্যু মানে কি? রিব ভাজক টিস্যুগুলা, এদের বৃদ্ধিটা হয় হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এবং মনে রাখতে হবে যে রিব ভাজক টিস্যুর এক্সাম্পল গুলা কি কি? বইয়ের মধ্যেই দেয়া আছে, দেখবা যে বর্ধিষ্ণু মূল অথবা কাণ্ডের মজ্জা রশ্মি।
মজ্জারশ্মি, এগুলোকে আমি বলে থাকি হচ্ছে রিব ভাজক টিস্যু। ঠিক আছে, এরপরে আমি যদি বলি হচ্ছে আরো কিছু ভাজক টিস্যু আছে, যেমন আছে হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু এটা পাওয়া যায় কোথায়? প্লেট ভাজক টিস্যু পাওয়া যায় হচ্ছে গাছের পাতায়, তারপরে হচ্ছে গাছের বহিত্বকে পাওয়া যায় প্লেট ভাজক টিস্যু। বুঝতে পারছো? ওকে, এরপরে আরেকটা আসে হচ্ছে মাছ ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু যখন বৃদ্ধি পায় তখন এরা ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর প্লেট ভাজক টিস্যুটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এগুলো একদম বইয়ের কথা। মাছ ভাজক টিস্যুর এক্সাম্পল কি কি আছে ভাই? এর মধ্যে আছে হচ্ছে, মনে রাখতে হবে রেণুথলি, তারপরে মনে রাখতে হবে বর্ধিষ্ণু ভ্রূণ, তারপরে হচ্ছে অ্যান্ডোস্পার্ম অথবা শস্য। ঠিক আছে, বানানটা ভুল হয়েছে আসলে, শস্য অথবা অ্যান্ডোস্পার্ম। তারপরে আছে হচ্ছে মজ্জা, তারপরে হচ্ছে কর্টেক্স। কর্টেক্স, এই কর্টেক্স এই পার্টগুলো কিসের মধ্যে? আমার এই পার্টগুলো হচ্ছে আমার মাছ ভাজক টিস্যুর মধ্যে। এই এক্সাম্পলগুলো আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। তাহলে প্লেটের মধ্যে পাতা বহিতক, মাছের মধ্যে রেণুথলি, ভ্রূণ, শস্য বা এন্ডোস্পার্ম, মজ্জা, কর্টেক্স এইগুলা। আর রিবের মধ্যে বর্ধিষ্ণু মূল বা তরুণ মূল, কাণ্ডের মজ্জারসী এগুলা। এবার আসো 6 নাম্বারটা, যে সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে? সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে? এটা হবে কোনটা? এটা হবে পার্শ্বীয় ভাজক টিস্যু। এটা হবে কোনটা? পার্শ্বীয় ভাজক টিস্যু। এবার মনে রাখতে হবে যে পার্শ্বীয় ভাজক টিস্যুগুলার আরেকটি নাম আছে। মনে রাখতে হবে যে পার্শ্বীয় ভাজক টিস্যু, তার মানে এরা পাশে বৃদ্ধিপ্রাপ্ত হবে বা মোটা হবে। এই পার্শ্বীয় ভাজক টিস্যুকে আমরা বলতে পারি সেকেন্ডারি ভাজক টিস্যু, কারণ এই ভাজক টিস্যুগুলোর উৎপত্তি হয় কোত্থেকে? স্থায়ী টিস্যু থেকে। ওকে, সো এটার এক্সাম্পল কি কি আছে ভাই? এটার এক্সাম্পল আছে দুইটা, মনে রাখবা। একটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এবং আরেকটা আছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, মনে থাকবে? আচ্ছা, গেল। তারপরে দেখো ইন্টার ক্যালারি ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যুর জন্য উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর ইন্টার ক্যালারি ভাজক টিস্যু জিনিসটাকে আমি তোমাদের বলি, ধরো এই হচ্ছে আমাদের একটা ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর দুই পাশে আছে দুটো স্থায়ী টিস্যু, অর্থাৎ এটাও হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু, এটাও হচ্ছে আমার স্থায়ী টিস্যু। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে সেটাকে আমরা বলে থাকি ইন্টার ক্যালারি অথবা নিবেশিত ভাজক টিস্যু। ক্লিয়ার? ওকে, 7 নাম্বার দেখো, কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী? সো কাণ্ডের পরিধি তার মানে মোটা হচ্ছে সে, তাহলে কোন টিস্যু দায়ী হবে? এটা অবশ্যই ক্যাম্বিয়াম। তুমি জানো কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এগুলা কি? এগুলো হচ্ছে আমার পার্শ্বীয় ভাজক টিস্যু, তার মানে এই টিস্যুগুলোর বৃদ্ধির ফলে উদ্ভিদ মোটা হবে বা প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হবে। জাইলেম, ফ্লোয়েম, কর্টেক্স সবগুলো আসলে আমাদের কিসের পার্ট? স্থায়ী টিস্যুর পার্ট। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? পাটের আঁশ হচ্ছে আমাদের সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। তো সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু কেন বলা হচ্ছে? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু কেন বলা হয়? পাটের আঁশটাকে কেন সেকেন্ডারি ফ্লোয়েম বলা হচ্ছে? কারণ স্থায়ী টিস্যু থেকে এর উৎপত্তি হচ্ছে। রাইট, ওকে, ফাইন, গেল। এবার দেখো মনে রাখতে হবে যে এই সেকেন্ডারি পাটের আঁশকে কিন্তু বলা হয় বাস্ট ফাইবার বলা হয়ে থাকে। সেকেন্ডারি ফ্লোয়েমে উপস্থিত যে ফাইবারটা সেটাকে বলা হয়ে থাকে বাস্ট ফাইবার বলা হয়। এই টাইপের কিছু কথা আমাদের টুকটাক মাথায় রাখতে হয়। এবার আসো 9 নাম্বারটা, কোন টিস্যুর কারণে ত্বক এবং পাতা সৃষ্টি হয়? আচ্ছা, ফ্লোয়েম নিয়ে আরো কিছু কথা তোমাদের বলে দিই আমি। যদি তোমাকে বলে যে জাইলেম টিস্যুতে একমাত্র জীবিত উপাদান কোনটা? একমাত্র জীবিত কোষ মনে রাখবা জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, মনে থাকবে। জাইলেম টিস্যুতে একমাত্র জীবিত কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, কারণ এর মধ্যে ট্রাকিড, তারপর হচ্ছে আমাদের ভেসেল এবং জাইলেম ফাইবার সবগুলো মৃত কোষ। আর যদি তোমাকে বলে যে ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েম টিস্যুতে একমাত্র মৃত কোষ কোনটা, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। কারণ কি? কারণ সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এই সবগুলা কিন্তু আসলে জীবিত কোষ। 9 নাম্বারটা দেখো, কোন টিস্যুর কারণে ত্বক এবং পাতা সৃষ্টি হয়? তোমরা জানো যে প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পলই হচ্ছে পাতা এবং বহিত্বক, সো প্লেট ভাজক টিস্যু হবে। 10 নাম্বার, উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু দ্বারা সৃষ্টি হয়? উদ্ভিদের কর্টেক্স সৃষ্টি হবে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম দ্বারা। তো এখান থেকে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে একটু খেয়াল করো। যদি বলে থাকি আমি প্রোক্যাম্বিয়াম, মনে রাখবা যে এই প্রোক্যাম্বিয়াম থেকে আমার ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠিত হয়, অর্থাৎ এখান থেকে আমার তৈরি হবে জাইলেম, তারপর হচ্ছে আমাদের ফ্লোয়েম এবং হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম, এগুলো সৃষ্টি হবে আমার প্রোক্যাম্বিয়াম থেকে।
আর ওদিকে একটা আছে প্রোটোডার্ম। এই প্রোটোডার্ম থেকে আমরা পাই হচ্ছে কি এপিডার্মিস অথবা এপিব্লেম পাই। তোমরা জানো যে কাণ্ড এবং পাতার বহিত্বককে বলা হয় এপিডার্মিস, আর মূলের বহিত্বককে বলা হয় এপিব্লেম। সো ত্বক আমরা কোত্থেকে পাবো? ত্বক পাবো হচ্ছে প্রোটোডার্মা থেকে। ত্বকের অন্যান্য উপাঙ্গগুলো কোত্থেকে পাবো? প্রোটোডার্ম থেকে পাবো। এর বাদে উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী যতগুলা কোষ আছে সেগুলো আমরা পাই গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে। এর মধ্যে আমার আছে হচ্ছে কর্টেক্স একটা। ওকে, এটা আমরা দেখবো পরে। 11 নম্বরটা দেখো যে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? তুমি জানো, একটু আগে পড়ছিলাম যে কর্ড ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এগুলো। আচ্ছা গেল। তারপরে দেখো 12 নম্বরটা, উদ্ভিদের এপিডার্মিস এবং এপিব্লেমা কে গঠন করে? দেখছো ভাইয়া যতগুলো এক্সপ্লেনেশন দেয় সবগুলো আসলে কাজে লাগে। ওকে, সো মনোযোগ সহকারে এগুলো পড়ো এবং নোট করো খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে দাগায় রাখো। প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে থাকে? ডার্ম মানে হচ্ছে ত্বক, সো এটা ত্বক তৈরি করবে। জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে? জলজ ভাসমান উদ্ভিদের পত্ররন্ধ্র থাকে হচ্ছে ঊর্ধ্বত্বকে, মনে রাখবা। আর স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কি বললাম? স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে সচরাচর নিম্নত্বকে। সচরাচর কোথায় থাকে? সচরাচর থাকে হচ্ছে নিম্নত্বকে। 15 নাম্বার, হাইডাথোডের প্যারেনকাইমা টিস্যু কি নামে পরিচিত? হাইডাথোডের প্যারেনকাইমা টিস্যুকে আমরা বলে থাকি হচ্ছে এপিথেম। এটা মনে রাখতে হয়। মনে রাখবা যে হাইডাথোড এটাকে আমরা বলে থাকি পানি পত্ররন্ধ্র। কি বলে থাকি আমরা? পানি পত্ররন্ধ্র। এবং এই হাইডাথোড আমরা কোথায় কোথায় পাই? আমরা পাই হচ্ছে ঘটকের মধ্যে, অর্থাৎ ঘাস, কচু এবং টমেটো, এই তিনটার মধ্যে আমরা পানি পত্ররন্ধ্র অথবা হাইডাথোড পেয়ে থাকি। তো হাইডাথোডের ঠিক নিচেই প্যারেনকাইমা কোষে নির্মিত এপিথেম থাকে। মনে রাখতে হবে যে এপিথেমটা কি নির্মিত? প্যারেনকাইমা টিস্যু নির্মিত। অবশ্যই মনে রাখতে হবে এটা। ওকে, আচ্ছা গেল। তারপরে হচ্ছে আমাদের 16 নাম্বারটা, যে কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। সো নাম্বার 1 মনে রাখবা যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে আমাদের অন্তত্বকের একটা পার্ট। তো এখানে আমি যদি কয়েকটা জিনিস লিখি, প্রথমে লিখলাম হচ্ছে অন্তত্বক। তো এই অন্তত্বককে আমি বলে থাকি এন্ডোডার্মিস। অন্ত মানে তো এন্ডো, আর ত্বক আসছে থেকে? ডার্মিস থেকে, রাইট? মনে রাখবা যে এই এন্ডোডার্মিসের কোষগুলো ধরো এরকম আছে। তো মূলের ক্ষেত্রে দেখা যায় মূলের এন্ডোডার্মিসে আশেপাশে এরকম কিছু স্তর জমে। এই স্তরটা কিসের স্তর? এই স্তরটা হচ্ছে লিগনিনের স্তর কিংবা সুবেরিনের স্তর। এই স্তরটাকে বলা হয়ে থাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো মনে রাখতে হবে যে তুমি মূল বলো না, সঙ্গে সঙ্গে বলবো আছে মুখ। কতে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে মূলের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ আমরা পাই, কাণ্ডে কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ আমরা পাই না। মনে থাকবে? তাহলে মূলের মধ্যে আমরা কি পাবো? ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাবো। তাহলে এটা পাই কোথায়? এটা পাবো হচ্ছে আমাদের অন্তত্বকের মধ্যে আমরা এটা পাবো। আচ্ছা ফাইন। তাহলে কাণ্ডের মধ্যে ভাই অন্তত্বকে কি পাওয়া যায়? মনে রাখবা যে কাণ্ডের যে অন্তত্বক, সেই কাণ্ডের অন্তত্বকে আমরা পাই স্টার্চ শীট বলে থাকি। অর্থাৎ এই অন্তত্বকের আশেপাশে স্টার্চের কিছু আবরণী থাকে, এটা কাণ্ডের বৈশিষ্ট্য। সো স্টার্চ শীট পাওয়া যায় কাণ্ডে, আর ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় মূলে। মনে থাকে যেন। এবার আসে 17 নাম্বারটা, হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি কি নামে পরিচিত? তো আমি তোমাদের বেসিক একটু জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলি। যেমন প্রথমত আমি যদি এখানে একটা ছবি আঁকি তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। ধরো এটা কি আমার? এটা হচ্ছে আমার ধরো এপিডার্মিস। তুমি জানো এটা হচ্ছে আমার এপিডার্মিস। এপিডার্মিস। সো এপিডার্মিসটা আমরা কোথায় পাই? কাণ্ড অথবা পাতার বহিত্বককে আমরা বলে থাকি হচ্ছে এপিডার্মিস। কাণ্ড পাতার বহিত্বককে আমরা বলি এপিডার্মিস। যেহেতু কাণ্ড, অবশ্যই এটার কি থাকবে? কাণ্ড রোম থাকবে। তোমরা জানো যে কাণ্ড রোম এটা আসলে একটা এপিডার্মাল উপাঙ্গ আমরা বলতে পারি, এবং এই কাণ্ড রোমগুলা কিন্তু বহুকোষী হয়। অপরদিকে মূল রোম যেটা থাকে এরা কিন্তু এককোষী প্রকৃতির হয়। তো এপিডার্মিসের পরে কাণ্ডের একটা স্পেশাল গঠন কি? এদের হাইপোডার্মিস দেখা যায়। তাহলে মনে রাখবে এপিডার্মিসের পরের গঠনটা হচ্ছে আমাদের কি? হাইপোডার্মিস। হাইপোডার্মিস। এই হাইপোডার্মিসটা আমরা পাই কিসের মধ্যে? শুধুমাত্র কাণ্ডে পাবো, মূলে কিন্তু পাবো না। এরপরে হাইপোডার্মিসের পরে আমরা কি পাই? এরকম কর্টেক্স পেয়ে থাকি। এরকম গোল গোল প্যারেনকাইমা কোষ নির্মিত আমরা কি পাই? আমরা পাই হচ্ছে কর্টেক্স। এই হচ্ছে আমাদের কর্টেক্স। ওকে, কর্টেক্স। তো মনে রাখবা যে মূলে কর্টেক্সের স্তর সংখ্যা বেশি হয়,
মূলে কর্টেক্সের স্তর সংখ্যা বেশি হয়, কাণ্ডে কর্টেক্সের স্তর সংখ্যা কম হয়। ওকে, এরপরে আমরা কি পাবো? এরপরে পাবো হচ্ছে আমরা অন্ততক। এরপরে যেটা পাই, এরপরে আমরা পেয়ে থাকি হচ্ছে অন্ততক। অন্ততক, তো এই অন্ততকটা তোমরা বা এন্ডোডার্মিসটা তোমরা কিন্তু মূলের মধ্যেও পাবা, তোমরা কাণ্ডের মধ্যেও পাবা এই অন্ততক। একটু আগে আমরা দেখছিলাম যে মূলের যে অন্ততক থাকে সেই মূলের অন্ততকে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাই, আর কাণ্ডের অন্ততকে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে আমাদের স্টার্ট শীট পাই, রাইট? আচ্ছা, এরপরে খেয়াল করো এরপরে কি থাকে। যেহেতু কাণ্ডে কিন্তু আমাদের আবৃতবীজী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র বা পেরিসাইকেল থাকে না, তাহলে এরপরে আমরা কি পাবো? আমরা কিছু এরকম ভাস্কুলার টিস্যু তন্ত্র আঁকি, এবং আমরা জানি যে কাণ্ডের ভাস্কুলার টিস্যু তন্ত্রগুলো সবসময় সংযুক্ত প্রকৃতির হয়, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম কিন্তু একসাথে থাকে, রাইট? একসাথে থাকে। আচ্ছা, আর ভেতরে এরকম কি থাকবে? ভেতরে এরকম থাকে হচ্ছে মজ্জা, আর মজ্জা থেকে এভাবে কি বের হয়? মজ্জা থেকে এভাবে মজ্জা রশ্মি বের হয়, এটা হচ্ছে আমাদের মজ্জা রশ্মি, রাইট? ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন একটু খেয়াল করো, আমাদের এই যে হাইপোডার্মিস, এই হাইপোডার্মিস থেকে শুরু করে এন্ডোডার্মিস, মাঝখানের যে স্তরটা এটাকে আমরা বলি কর্টেক্স। হাইপোডার্মিস, কর্টেক্স এবং আমাদের এন্ডোডার্মিস, এই পুরোটাকে আমরা একসাথে বলে থাকি বহিঃস্থলীয় অঞ্চল। কি বলে থাকি আমরা? বহিঃস্থলীয় অঞ্চল। আর অন্যদিকে পরিচক্র তো এখানে পাবা না, মূলে তোমরা পরিচক্র পাবা। তো পরিচক্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র, মজ্জারশ্মি, এগুলো আসলে অন্তঃস্থলীয় অঞ্চল অন্তর্গত। কি অন্তর্গত? অন্তঃস্থলীয় অঞ্চলের অন্তর্গত হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা খুব ভাইটাল, এই ফিগারটা খুবই ভাইটাল, এটা বুঝতে হবে তোমার ঠিক মতো। আচ্ছা ফাইন, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, তাহলে হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি কি নামে পরিচিত? কর্টেক্স নামে পরিচিত, আমি জানি। এরপরে দেখো, যদি বলি পিত এবং পেরিসাইকেলের সাথে যোগাযোগ রক্ষা করে কোনটা? পিত কোনটা রে ভাই? পিত হচ্ছে আসলে মজ্জা, ঠিক আছে? পিত কোনটা? পিত হচ্ছে মজ্জা। তো মজ্জা থেকে পেরিসাইকেলের দিকে যায় হচ্ছে মজ্জা রশ্মি, মনে থাকবে এটা হচ্ছে মজ্জা রশ্মি। তোমরা জানো যে মজ্জা রশ্মিগুলোকে আমি বলে থাকি রিব ভাজক টিস্যু, আর মজ্জাটা আসলে মাছ ভাজক টিস্যুর অন্তর্গত। 19 নাম্বার দেখো, কোন স্তরে পারণ কোষ বিদ্যমান? তো পারণ কোষ এটা বিদ্যমান কোথায়? মনে রাখতে হবে পারণ কোষ জিনিসটা কি, আগে এটা তো আগে বুঝি। পারণ কোষের কোষ প্রাচীর হয়ে থাকে পাতলা। পারণ কোষের কোষ প্রাচীরটা কিরকম হবে? কোষ প্রাচীর হবে হচ্ছে পাতলা, এটা ফার্স্টে মনে রাখবা। তো মূলের ক্ষেত্রে দেখবা মূলকে আমরা মুকও বলবো, মূলকে আমরা মুপও বলবো, ক আর প দুইটাই মূলে থাকে। ক্যাসপেরিয়ান স্ট্রিপও মূলে পাবা, পারণ কোষও মূলে পাবা, এন্ডোডার্মিসেই পাবা, ঠিক আছে? সো পারণ কোষটা তুমি মূলের এন্ডোডার্মিসেই পাবা। 20 নাম্বারটা খেয়াল করো, স্টিলের কেন্দ্রে ভাস্কুলার বান্ডেল ব্যতীত অবশিষ্ট অংশকে আমরা কি বলে থাকি? পিত বলবো। কারণ স্টিলের ভেতরে আমি জানি তিনটা জিনিসই থাকে, একটা হচ্ছে পেরিসাইকেল থাকতে পারে, ভাস্কুলার বান্ডেল থাকবে, মজ্জা থাকবে, মজ্জা রশ্মি থাকবে, মাঝখানে থাকে পিত অথবা মজ্জা। ওকে, 21 নাম্বারটা দেখো, নিচের কোনটি এপিডার্মাল উপাঙ্গের কাজ? ঠিক আছে, নিচের কোনটা এপিডার্মাল উপাঙ্গের কাজ? তো তুমি চিন্তা করো যে আমি যদি বলি মূলরোমের কথা, আমি যদি মূলরোমের কথা চিন্তা করি, তাহলে আমরা কি বলতে পারি? যে এরা খনিজ লবণ, পানি কিংবা খনিজ লবণ শোষণের সাথে সম্পর্কিত। তো মূলরোমের কাজটা তুমি চিন্তা করে এই জিনিসটা দেখাইতে পারবো, কারণ খাদ্য পরিবহন করে জাইলেম, এটা এপিডার্মাল উপাঙ্গের কাজ না। উদ্ভিদের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে আসলে আমাদের কি টিস্যু? ভাজক টিস্যুগুলা, শীর্ষস্থ কিংবা পার্শ্বীয়, এটাও এপিডার্মাল উপাঙ্গের কাজ না। তারপরে ধরো হচ্ছে খাদ্য তৈরি করা, এটা আসলে কার কাজ? এটা আসলে আমাদের পাতা কিংবা কচি কাণ্ডে যে ক্লোরোপ্লাস্ট গুলো থাকবে সেটার কাজ। ওকে, এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশটা সেই কাজটা করে থাকে। প্রোটোডার্মের এখানে কোনো কাজ নাই। সো প্রোটোডার্মের একটা অংশ এপিডার্মাল উপাঙ্গ, সেটা খনিজ লবণ শোষণের সঙ্গে জড়িত। আমরা মূলরোমের কথা চিন্তা করবো এখানে। এরপরে দেখো 22 নাম্বারটা, যে উদ্দীপকের ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, যে এই ভাস্কুলার বান্ডেলে একটাকে আমি জাইলেম কল্পনা করতেছি, আরেকটাকে আমি ফ্লোয়েম কল্পনা করতেছি। তুমি জানো যে জাইলেম ফ্লোয়েম যদি আলাদা থাকে সেটাকে বলা হয়ে থাকে ওরিও ভাস্কুলার বান্ডেল, এবং এই ওরিও ভাস্কুলার বান্ডেল কোথায় পাওয়া যায়? আবৃতবীজী উদ্ভিদের মূলে পাওয়া যায়। এবার যদি খেয়াল করো, যদি হয় একবীজপত্রী মূল তাহলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হয় 6-এর অধিক, যদি হয় দ্বিবীজপত্রী মূল তাহলে 2 থেকে 4টা ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। তাহলে কি বললাম? ওরিও ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লোয়েম একসাথে থাকবে না, আলাদা থাকবে, তার মানে এটা আবৃতবীজী উদ্ভিদের মূলে পাওয়া যায়। 1 নাম্বার গেল। যদি একবীজপুত্র হয় তাহলে সেটা হবে 6-এর অধিক ভাস্কুলার বান্ডেল আমরা পাই, দ্বিবীজপত্রী হলে আমরা 2 থেকে 4টা ভাস্কুলার বান্ডেল পেয়ে থাকি। ওকে, আচ্ছা ফাইন।
এখানে আরো দুটো দেয়া আছে, এগুলো আসলে কি ভাই খেয়াল করো। লাইকোপোডিয়াম, এই লাইকোপোডিয়াম আমরা পাবো হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল, তুমি জানো যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দুই টাইপের। একটাকে আমি বলে থাকি কি, জাইলেমটা যদি কেন্দ্রে থাকে তখন সেটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক, আর যদি আমাদের ফ্লোয়েমটা কেন্দ্রে থাকে তখন সেটাকে আমরা বলি ফ্লোয়েম। ল আছে না, তাহলে এটা হবে হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে শুরুতে ল, ফ্লোয়েম যদি আমাদের কেন্দ্রে থাকে ল্যাপ্টোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্র থাকলে হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের এক্সাম্পল কি কি রে, প্লিজ দিয়ে মনে রাখবা, এটা প্লিজ মনে রাখতে হবে। একটা হচ্ছে টেরিস, এল এ হচ্ছে আমাদের লাইকোপোডিয়াম, আর এস এ হচ্ছে আমাদের সেলাজিনেলা। সেলাজিনেলা, রাইট। আর ফ্লোয়েম বা ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের এক্সাম্পল কি কি আছে, একটা হচ্ছে ড্রাসিনা আর একটা হচ্ছে ইয়োকা, এই দুইটা। ওকে, এবার দেখো চিত্রে সি কোন ধরনের ভাস্কুলার বান্ডেল। তাহলে চিত্রে সিতে আমাদের কি কি আছে, চিত্রে সিতে আমাদের আছে কি কি একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু আমাদের দুই পাশে ক্যাম্বিয়াম আছে। এখানে কি আছে, এখানে আছে দুই পাশে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামটা আছে কোথায়, ক্যাম্বিয়ামটা কিন্তু দুই পাশে আছে, এই জন্য আমরা এটাকে বলে থাকি সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। ওকে, এখানে উভয় পাশে জাইলেমও থাকে ফ্লোয়েমও থাকে, এখানেও জাইলেম ফ্লোয়েম আছে, এখানেও জাইলেম ফ্লোয়েম আছে। আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি থাকে আলটিমেটলি, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে এই ক্যাম্বিয়ামটা। ক্লিয়ার, এই জন্য এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। জাইলেমটা দুই পাশে, এদিকে ফ্লোয়েম, দুই পাশে আমরা ক্যাম্বিয়াম পাবো, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তো সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় পাই, আমরা পাবো হচ্ছে লাউ এবং কুমড়ার কাণ্ডে। লাউ কুমড়ার কাণ্ডে পেয়ে থাকি এটা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। ওকে, এবার আসো আরো কিছু ভাস্কুলার বান্ডেল আমাদের দেখতে হবে। তো ভাস্কুলার বান্ডেলকে আমরা বলতে পারি তিন ভাগে মূলত এরা বিভক্ত। একটা হচ্ছে সংযুক্ত। সংযুক্ত মানে কি ভাই, জাইলেম এবং ফ্লোয়েমেরা একসাথে আছে, এটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। তো যদি মনে রাখতে হবে যে একটা হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় মানে কি, জাইলেম ফ্লোয়েম এক পাশে আছে, একটা জাইলেম থাকে এক পাশে ফ্লোয়েম থাকে, এটা হচ্ছে আমার সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। তো সমপার্শ্বীয়কে আমরা দুই ভাগে ভাগ করি। একটার মধ্যে ক্যাম্বিয়াম থাকে না, কি বললাম, ক্যাম্বিয়াম থাকে না, আরেকটার মধ্যে ক্যাম্বিয়াম থাকে। যদি ক্যাম্বিয়াম না থাকে তখন সেটাকে বলি আমরা বদ্ধ, এটা পাওয়া যায় একবীজপত্রী কাণ্ডে। যদি ক্যাম্বিয়াম থাকে এটাকে আমি বলে থাকি হচ্ছে মুক্ত, এটা পাওয়া যাবে দ্বিবীজপত্রী কাণ্ডে। মনে থাকবে তাহলে ক্যাম্বিয়াম থাকা, কতে ক্যাম্বিয়াম, মুক্তের মধ্যে ক আছে, তাহলে মুক্ত যেহেতু ক আছে তার মানে মুক্তের মধ্যে আমার কি থাকবে, ক্যাম্বিয়াম থাকবে। সো ক্যাম্বিয়াম যদি থাকে সেটাকে বলি সমপার্শ্বীয় মুক্ত, এটা পাওয়া যায় দ্বিবীজপত্রী কাণ্ডে। আর যদি না পাওয়া যায় এটা হচ্ছে বদ্ধ, ক্যাম্বিয়াম না থাকলে সেটা সমপার্শ্বীয় বদ্ধ, এটা পাই একবীজপত্রী কাণ্ডে। আর সমদ্বিপার্শ্বীয় যেটা, এটাও কিন্তু সংযুক্তর মধ্যে, যেহেতু জাইলেম ফ্লোয়েম একসাথে আছে। তো সমদ্বিপার্শ্বীয়তে, সমদ্বিপার্শ্বীয় মনে রাখতে হবে এরা সব সময় মুক্ত হয়, কারণ যেহেতু ক্যাম্বিয়াম এদের আছে। এটা পাওয়া যায় লাইকুমড়া কাণ্ডে। আর ওরিও মূলে পাওয়া যায়, একটু আগে আলাপ করলাম। কেন্দ্রিক, এটাও একটু আগে আলাপ করলাম। ওকে, 24 নাম্বার, নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান। ফ্লোয়েম টিস্যুর উপাদান হচ্ছে সিভনল। সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ওকে, এবং নরমালি দেখা যায় যে নগ্নবীজী উদ্ভিদে আমরা কি দেখতে পাই না, নগ্নবীজী উদ্ভিদে আমরা কিন্তু জাইলেম টিস্যুতে আমরা ভেসেল এবং সঙ্গীকোষে আমরা ফ্লোয়েম টিস্যুতে আমরা কি দেখতে পাই না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ দেখা যায় না আসলে। আবৃতবীজী উদ্ভিদে আমরা জাইলেমের মধ্যে ভেসেলও পাবো এবং ফ্লোয়েমের মধ্যে আমরা সঙ্গীকোষও খুঁজে পাবো। আর সিভনল কিন্তু কি একটা জীবিত কোষ, ফ্লোয়েম টিস্যুর মধ্যে সবগুলা কোষই জীবিত এক্সেপ্ট ফ্লোয়েম ফাইবার, শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা কিন্তু মৃত কোষ, একটু আগে দেখাইছি আমি তোমাদের। 25 নাম্বারটা, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় ধরনের, এটা দুই ধরনের। একটা হচ্ছে আমাদের হেড্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে আমাদের ল্যাপ্টোসেন্ট্রিক। একটু আগে দেখাইলাম যে ল্যাপ্টোসেন্ট্রিকে যেহেতু ল আছে তার মানে এটা পাওয়া যাবে কিসের মধ্যে, এটা পাওয়া যাবে ফ্লোয়েমের মধ্যে, রাইট। আচ্ছা, আর হেড্রোসেন্ট্রিকের মধ্যে আমাদের জাইলেমটা কিন্তু কেন্দ্রে থাকে, মনে রাখতে হবে প্লিজ দিয়ে, টেরিস, লাইকোপোডিয়াম আর সেলাজিনেলা, এটার মধ্যে আমরা হেড্রোসেন্ট্রিক পাই। ওকে, কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়, একটু আগে ভাইয়া ব্যাখ্যা সহকারে পড়াইছে, লাউ কুমড়ার কাণ্ডে। আবৃতবীজী উদ্ভিদের কোথায় ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়, মূলের মধ্যে পাওয়া যায়। ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোন উদ্ভিদে, ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যাবে কোন উদ্ভিদে, অবশ্যই আবৃতবীজী উদ্ভিদের মূলে দেখতে পারবো আমরা এটা। লাইকোপোডিয়াম উদ্ভিদে কোনটা পাওয়া যায়, ওই যে প্লিজ, প্লিজ যদি হয় তাহলে সেটা কি টাইপের হবে, প্লিজ যদি হয় সেটা হবে হচ্ছে আমাদের
হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে আমাদের হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল। দেখো এখানে কেন্দ্রিকও দেয়া আছে, বাট যেহেতু স্পেসিফিক্যালি হেড্রোসেন্ট্রিক কথা লেখা আছে এই জন্য আমরা এটাই আনসার দিছি। ওকে, একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? তুমি জানো যে একবীজপত্রী কাণ্ডে কি পাওয়া যায় না, আমাদের ক্যাম্বিয়াম পাওয়া যায় না, সো এটা হবে বদ্ধ সমপার্শ্বীয়। এখানে কি থাকবে না? এখানে ক্যাম্বিয়াম থাকবে না। মুক্ত সমপার্শ্বীয় কই পাবো আমরা? এটা পাবো হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডে। আচ্ছা, ভুট্টা উদ্ভিদের কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? দেখো ভুট্টা, গম, ভুট্টা, ধান, আখ এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী কাণ্ডে আমরা পাবো কোনটা? সমপার্শ্বীয় কাণ্ড পাবো, সমপার্শ্বীয়, কারণ এটা আবৃতবীজী এই জন্য সমপার্শ্বীয় হয়েছে। একবীজপত্রী দেখে সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয় টাইপের হবে, এটা লিখে দিই, বদ্ধ সমপার্শ্বীয় হবে এটা। প্যারেনকাইমা কোষের আকৃতি কিরকম? প্যারেনকাইমা কোষের আকৃতি হচ্ছে গোলাকার আকৃতির। ওকে, 33 নাম্বারটা, পরিণত জাইলেম টিস্যুর সজীব কোষ কোনটা? জাইলেম টিস্যুতে একটা মাত্র সজীব কোষ থাকে, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। মূলের এপিব্লেমা কোন কোষ দিয়ে মূলের এপিব্লেমা কোন টিস্যু দিয়ে গঠিত হবে? মূলের এপিব্লেমাটা আমাদের কি দিয়ে গঠিত হবে? আমাদের কোন কোষ দিয়ে গঠিত হবে? সেটা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হবে। এটা একটু অ্যাটিপিক্যাল। মূলের এপিব্লেমাটা আমাদের কোন ধরনের কোষ নিয়ে গঠিত? এটা কিন্তু আমাদের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই জিনিসটা অবশ্যই আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। এখন আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে আরো দুটা কোষ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, একটা হচ্ছে কোলেনকাইমা আর একটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলো আমি তোমাদের একটু বলি। যদি আমি বলি হচ্ছে প্যারেনকাইমার কথা যদি বলি, মনে রাখতে হবে যে প্যারেনকাইমাকে বইয়ের মধ্যে কি বলা হয়েছে? বইয়ের মধ্যে বলা হয়েছে যে এদের কোষ প্রাচীরটা নমনীয়। ঠিক আছে, এদের কোষ প্রাচীরটা কি? এদের কোষ প্রাচীরটা বেশি নমনীয় হয়, কোষ প্রাচীর বেশি নমনীয়। ওকে, তারপরে বলা আছে হচ্ছে কোলেনকাইমার কথা। এবং প্যারেনকাইমা কোষগুলা ধরো কোষের সালোক সংশ্লেষণ থেকে শুরু করে তারপর হচ্ছে কোষের প্রতিরক্ষা, তারপরে আমরা বলতে পারি যে কোষের আসলে কি বলে, ধরো কোন একটা কোষ নষ্ট হয়ে গেল, সেই কোষের পুনরুৎপত্তি, কোষের পুনর্গঠন, এই কাজগুলোর সঙ্গে জড়িত হচ্ছে আমাদের প্যারেনকাইমা কোষটা। আর কোলেনকাইমা কোষটা কি? মনে রাখতে হবে যে কোলেনকাইমা কোষের কোষ প্রাচীরটা একটু কম নমনীয়, কোষ প্রাচীরটা একটু কম নমনীয়। কিন্তু এখানে একটা কথা আছে, বইয়ে একটা কথা লেখা আছে, স্পেশালি আলিম স্যারের বইতে, যে কোলেনকাইমা কোষগুলার বেশি স্থিতিস্থাপকতার জন্য উদ্ভিদগুলা বেঁকে যেতে পারে, বেশি স্থিতিস্থাপকতার জন্য উদ্ভিদগুলা বেঁকে যেতে পারে। এই কথাটা ডিরেক্টলি আলিম স্যারের বই বলা আছে। এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমি তোমাদের দেখাবো। আর স্ক্লেরেনকাইমা কোষ নিয়ে কি কথা আছে? মনে রাখতে হবে যে স্ক্লেরেনকাইমা কোষগুলো সবগুলো মৃত হয়ে থাকে। আর প্যারেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা তো জীবিত কোষ, প্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ, কোলেনকাইমা জীবিতও হতে পারে, মৃতও হতে পারে, স্ক্লেরেনকাইমাগুলা মৃত কোষই আমরা বলতে পারি। এই স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সবচেয়ে কম মানে অনমনীয় বলতে পারি, অনমনীয় কোষ প্রাচীর। ওকে, এবং এরা কিসের সঙ্গে জড়িত? এরা দৃঢ়তা প্রদানের সঙ্গে কিন্তু জড়িত। এই কয়েকটা জিনিস তোমরা একটা মাথায় রাখো, বেশ কিছু এমসিকিউ সলভ করতে আমাদের লাগবে এটা। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জারশ্মি আসলে কোনটি দিয়ে গঠিত হবে? প্যারেনকাইমা দিয়ে গঠিত হবে। একটু আগে দেখলাম যে মূল রোমের যেটা থাকে সেটাও কিন্তু আমাদের প্যারেনকাইমা নির্মিত, মূলের যে মজ্জারশ্মি সেটাও কিন্তু প্যারেনকাইমা নির্মিত হবে। ওকে, এবার আসো 36 নাম্বারটা, মূল এবং কাণ্ড ক্রমান্বয়ে মোটা হয় কিসের জন্য? এটা হবে নাম্বার 1 গৌণ বা সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্য এবং পার্শ্বীয় ভাজক টিস্যু। সো অ্যান্সার হবে হচ্ছে 2। গৌণ মানেই তো সেকেন্ডারি। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিস্তৃতি কোথায়? তুমি জানো যে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যুটা আমরা কিন্তু তোমরা পড়ছো যে পার্শ্বীয় ভাজক টিস্যু মানেই হচ্ছে আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং এই সেকেন্ডারি ভাজক টিস্যু কিন্তু আমরা কোথায় কোথায় পাবো? আমাদের ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। এটার অ্যান্সার আসলে 3টাই। ওকে, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপাদান কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরেনকাইমা। এটার অ্যান্সার আসলে হচ্ছে 3টা। কারণ কি? কারণ গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কর্টেক্স কখনো কখনো প্যারেনকাইমা, কখনো কখনো কোলেনকাইমা নির্মিত হয়। তাছাড়া মজ্জারশ্মি, তারপরে হচ্ছে আমাদের হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, এগুলোর মধ্যে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা সব ধরনের কোষই মোটামুটি পেয়ে থাকি। এরেনকাইমা পাই হচ্ছে আমরা জলজ উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু তন্ত্রে আমরা এরকম বায়োকুঠুরিযুক্ত কিছু কোষ পাই, যার জন্য জলজ উদ্ভিদ ভেসে থাকতে পারে। এটাই হচ্ছে এরেনকাইমা। এবার আসো ক্যাম্বিয়াম টিস্যুর বৈশিষ্ট্য কি হবে? কোষের নিউক্লিয়াসটা বৃহৎ এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত।
তারপরে 2 নম্বরে বলা হয়েছে যে এদের আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, এবং এদের কি বলা হয়েছে, এদের হচ্ছে আমাদের কোষগুলো আয়তাকার। তো মনে রাখতে হবে যে ক্যাম্বিয়াম টিস্যুটা যেহেতু আসলে একটা ভাজক টিস্যু, ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো তুমি মনে করো, ভাজক টিস্যু নিউক্লিয়াসটা বড় থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে। ভাজক টিস্যুগুলো কিন্তু ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে, তোমরা সবাই জানো এদের আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, এবং এদের কোষগুলো মোটামুটি একটা নির্দিষ্ট শেপ, নির্দিষ্ট একটা আয়তন, আকার আয়তন বিরাজ করে চলে। তো কোষগুলো আয়তাকার আমরা বলতেই পারি, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু। 40 নম্বর, হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত অঞ্চলটি আমাদের কি নিয়ে গঠিত? সো কর্টেক্স এর কথা বলছে। তো কর্টেক্স এর ক্ষেত্রে তুমি জানো যে এরা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে, কিন্তু আমরা মূলের কর্টেক্সে অনেকগুলো স্তর দেখতে পাই, সো ঘনভাবে সন্নিবেশিত। সো অ্যান্সার আমাদের 4 হবে, প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, ঘনভাবে সন্নিবেশিত, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে এখানে। 41 নম্বর, ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে কি দেখা যায়? তুমি জানো ল্যাপ্টোসেন্ট্রিকের কেন্দ্রে ফ্লোয়েম থাকবে, লতে, এখানে ফ্লোয়েম হচ্ছে ল আছে, চৌদিকে জাইলাম থাকবে। সো 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আর কেন্দ্রে জাইলাম থাকলে সেটা হবে হাইড্রোসেন্ট্রিক টাইপের। ক্যাসপেরিয়ান ফিতা কি? তাহলে তুমি মনে মনে বলো, একটু আগে ভাইয়া বলছিল লিগনিন এবং সুবেরিন যুক্ত। 2 এবং 3 হবে অ্যান্সার আমাদের। ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়? মূলের অন্ততকে বা মূলের এন্ডোডার্মিসে তুমি পাবা। তারপরে বিষমপৃষ্ঠ পাতায় থাকে কোনটা? বিষমপৃষ্ঠ পাতায় আমরা মূলত অ্যালিসেট প্যারেনকাইমা এবং হচ্ছে আমাদের স্পঞ্জি প্যারেনকাইমা, এই দুইটাই মূলত পেয়ে থাকি। স্টোমাটা কম, এটা আসলে কোনো বৈশিষ্ট্য হইতে পারে না। দ্বিবীজপত্রী পাতায় বিষমপৃষ্ঠ পাতা থাকবে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদে, রাইট? সো এখানে যে স্টোমাটা কম, এটা আমরা বলতে পারি না, স্টোমাটা থাকবে। এবং 44 নাম্বার, হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলের বৈশিষ্ট্য কোনটা? আর তোমরা জানো প্লিজের মধ্যে টেরিস, লাইকোপোডিয়াম, স্যালাজিনেলা, তাহলে হবে অ্যান্সার 2 এবং 3। কলাবতী গাছের কাণ্ড, তাহলে দেখো যেহেতু আমাদের কাণ্ডের কথা বলছে, এবার আমি তোমাদের বলি কাণ্ডের মধ্যে কিউটিকল থাকে। মনে রাখবা কিউটিকল হচ্ছে কি একটা আবরণ, তো কিউটিকল আবরণটা যদি থাকে গাছের প্রচ্ছেদনটা হচ্ছে কম হয়। এদিকে মূলের যদি কিউটিকল থাকতো, তাহলে মনে করো মূলের কিউটিকল আছে, সে পানি খনিজ লবণ শোষণ করতে পারতো না ভালো মতো, এই জন্য মূলে কিন্তু কিউটিকল থাকে না, কিউটিকল শুধুমাত্র কাণ্ডে থাকে আমাদের। এবার দেখো জাইলেম, তো মনে রাখবা যে সবার প্রথমে আমরা যে জাইলেম পাই সেটাকে আমরা বলে থাকি প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম, প্রোটো মানে হচ্ছে আগে, এই জন্য সর্বপ্রথম এই জাইলেম টিস্যুটা সৃষ্টি হয়, এবং পরবর্তীতে যে জাইলেম টিস্যু সৃষ্টি হবে সেটাকে আমরা বলি মেটাজাইলেম। তো মনে রাখবা একটা মূলে ম ম ম মূলে মেটাজাইলেম সবসময় মধ্যে থাকে, মূলে মেটাজাইলেম মধ্যে থাকে। এই যে মূলের মেটাজাইলেমটা মধ্যে আর প্রোটোজাইলেমটা পরিধির দিকে, এটাকে আমরা বলে থাকি এক্সার্ক। অন্যদিকে কাণ্ডের ক্ষেত্রে কি ভাই? কাণ্ডে নয়ডো আছে না, কাণ্ডের জাইলেমের প্রকৃতি তাহলে অ্যান্ডার্ক, অ্যান্ডার্কের মধ্যেও নয়ডো আছে, তাহলে অ্যান্ডার্কটা কি ভাই? অ্যান্ডার্কটা অপোজিট হবে, তাহলে কাণ্ডে প্রোটোজাইলেম মধ্যে, প্রোটোজাইলেমটা মধ্যে থাকবে আর মেটাজাইলেমটা পরিধির দিকে থাকবে, এটা হচ্ছে অ্যান্ডার্ক। তাহলে জাইলেমের বিন্যাসটা কি হবে? অ্যান্ডার্ক প্রকৃতির। ভাস্কুলার বান্ডেল গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকবে, কারণ কি? কারণ কাণ্ডে কিন্তু পরিচক্র বা পেরিসাইকেল থাকে না, এই জন্য আমাদের গ্রাউন্ড টিস্যুতে জিনিসটা একদম ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তাহলে 1 2 3 তিনটাই হবে অ্যান্সার আমাদের। 46, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি প্রযোজ্য? বহিত্বকে কিউটিকল উপস্থিত, ভালো, যেহেতু কাণ্ড অবশ্যই থাকবে। পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত অবশ্যই, এবং একবীজপত্রী কাণ্ডে আমরা পাই বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় মানেই তো সংযুক্ত, সংযুক্তর মধ্যে বদ্ধ সমপার্শ্বীয় আছে, মুক্ত সমপার্শ্বীয় আছে। বদ্ধ সমপার্শ্বীয় পাবো একবীজপত্রী কাণ্ডে, মুক্ত সমপার্শ্বীয় পাবো দ্বিবীজপত্রী কাণ্ডে, এই তো। আর ওরিও পাই কোথায়? মূলের মধ্যে, সো অ্যান্সার হবে 1 ও 2। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল কি ওরিও? না, বদ্ধ সমপার্শ্বীয়, তুমি জানো। ক্যাম্বিয়াম অনুপস্থিত, হ্যাঁ এটা ঠিক। মজ্জারসি অস্পষ্ট, এটাও ঠিক, তো অ্যান্সার হবে 2 এবং 3। মনে রাখবা যে মজ্জারসিটা আমরা কাণ্ডের ক্ষেত্রে স্পষ্টত দেখতে পাই, মজ্জারসিটা আমরা স্পেশালি দ্বিবীজপত্রী কাণ্ডে আমরা আরো স্পষ্ট দেখতে পাই মজ্জারসিটা, এবং সেই মজ্জারসি কি? প্যারেনকাইমা নির্মিত, একটু আগের প্রশ্ন ছিল। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো, 48 49 নাম্বার প্রশ্নে উত্তর দাও। উদ্ভিদের কোন অঙ্গে এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডেল ব্যতীত সকল প্রকার টিস্যু সমন্বয়ে গঠিত? তাহলে শিক্ষক কোন ধরনের টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করছেন? এপিডার্মিসের কথা বলে ফেলছে, ভাস্কুলারের কথা বলে ফেলছে, বাকি থাকে হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যুতন্ত্র। 49 নাম্বার, টিস্যুতন্ত্রের গাঠনিক উপাদান কি কি আছে? প্যারেনকাইমা, এরেনকাইমা, আমাদের কোলেনকাইমা, এটা তিনটাই হবে আচ্ছা আমাদের অ্যান্সার। ঠিক আছে, 49 অ্যান্সার কিন্তু আমাদের তিনটাই হবে। আচ্ছা, এরপরে দেখো এপিডার্মিস থেকে এককোষী বহুকোষী সূত্রবৎ কিছু উপাঙ্গ বের হয়, এগুলো বিভিন্ন ধরনের হয়। যেহেতু সূত্রবৎ বা চুলের মতো কিছু উপাঙ্গের কথা বলা হয়েছে,
এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ট্রাইকোম। উপাঙ্গগুলো খাদ্য তৈরির সাথে আসলে জড়িত না। তো ট্রাইকোমটা যেহেতু একটু সূত্রবৎ, কাণ্ডে যদি থাকে কাণ্ডরোম হিসেবে, সেগুলা পরাগরেণু সংগ্রহে সহায়তা করে থাকে, পাতা কাণ্ডে থাকে। ওকে, এবং হচ্ছে এটা প্রস্বেদনটা হ্রাস করতে পারে। সো অ্যান্সার হবে 1 এবং 3। ওকে, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমার 1 এবং 3। ওকে, আচ্ছা, তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে কাণ্ডে থাকে কাণ্ডরোম, কাণ্ডরোম বহুকোষী হয়, আর মূলের যে মূলরোম থাকে সেটা কিন্তু এককোষী প্রকৃতির হয়। বোর্ড পরীক্ষা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের কিন্তু বিগত 10 বছরের প্রায় সকল বোর্ডের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আরেকটা প্লে লিস্টে সাজানো আছে। সো এই প্লে লিস্টটা তোমাদের টিস্যু তন্ত্রের যেই লিঙ্কটা আছে এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা, ওখান থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করে ফেলবা। এবার আমরা করব কোনটা? আমরা করব হচ্ছে আমাদের মেডিকেল ভার্সিটিতে আসা প্রশ্ন, মেডিকেল ডেন্টাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি, নিজেরা যখন আসলে একটা ভিডিও শেষ করে ফেলবা, তুমি তোমার আগের নলেজ আর এখনকার নলেজটা একটু মিলাই দেখবা। আশা করি ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছে, প্রিপারেশন নিচ্ছে এবং তারপর তোমাদেরকে ডেলিভারি দিচ্ছে আর কি, যাতে তোমাদের ব্যাখ্যার মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিস মিসিং না হয়। এবং আমি বলি, একটা ভালো অনুশীলনীর ব্যাখ্যা সহ সলভ ক্লাস তুমি যদি করো, পুরো চ্যাপ্টারটা তোমার ইনশাআল্লাহ রিভিউ হয়ে যাবে। তো ক্লাসগুলো যদি হেল্পফুল হয় তোমাদের কাছে, ভাইয়ার জন্য দোয়া করবা, রোড টু ডিএমসি 2.0 সাথে থাকবা। এটা হচ্ছে মেইন কথা, রোড টু ডিএমসি সাথে থাকতে হবে। সো মেডিকেল ডেন্টাল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চলো সলভ করি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়ে থাকে? তুমি জানো যে পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা বলে থাকি হচ্ছে মেসোফিল। একদম সহজ। এপিথেম পাওয়া যায় হাইডাথোরের নিচে, একটু আগে পড়ে আসছো। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? তুমি জানো জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টি হবে, তাহলে কর্টেক্স হবে না। কর্টেক্স কিসের অংশ? গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ। কোন কোষ প্রাচীরটি স্থিতিস্থাপক? যেহেতু স্থিতিস্থাপকের কথা লিখছে, এই জন্য আমরা বলবো কোলেনকাইমা, কারণ বইয়ের মধ্যে দেয়াই আছে যে কোলেনকাইমা কোষ প্রাচীর স্থিতিস্থাপক হওয়ার জন্য উদ্ভিদের বেঁকে যাওয়া সে রোধ করতে পারে। ওকে, বেঁকে গেলে ভাঙে না, এই হচ্ছে কথা। আর প্যারেনকাইমা কোষ প্রাচীর কিন্তু সবচেয়ে বেশি নমনীয়, বাট আমরা বই অনুসারে অ্যান্সারটা কোলেনকাইমাই রাখলাম। কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। স্থায়ী টিস্যুতে কোষ গহ্বর থাকবে, শুধুমাত্র জীবিত কোষে থাকে না, স্থায়ী কোষগুলো সেগুলো আসলে মৃত কোষেও থাকে, এবং নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আসলে ছোট। ওকে, আচ্ছা, তারপরে দেখো প্যারেনকাইমা টিস্যু সম্পর্কে কোনটি সঠিক? আর কোষ গহ্বরটা কিন্তু বড় হয়ে থাকে, একটা কোষ গহ্বর বড় হয়ে থাকে স্থায়ী টিস্যুতে। প্যারেনকাইমা টিস্যু সম্পর্কে কোনটি সঠিক নয়? কোষ প্রাচীর স্থিতিস্থাপক নয়। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা, কোষ প্রাচীরগুলো নমনীয় স্থিতিস্থাপক। তাহলে এটা কেন দাগাইলাম? বলছে কোনটা সঠিক, তাহলে অ্যান্সার কোনটা হবে? উদ্ভিদের ক্ষত নিরাময়ে কাজ করে, এটা হবে সঠিক। অন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, ভুল, অন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে। স্ক্লেরেনকাইমা কোষে অন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, মনে রাখবা। কোষগুলো বিপাকে নিষ্ক্রিয় কখনোই না, কোষগুলো বিপাক মানে মেটাবলিজমে খুবই সক্রিয় অবস্থায় থাকে। প্যারেনকাইমা কোষগুলো জীবিত থাকে, নাম্বার 1। নাম্বার 2, এখানে প্রচুর পরিমাণে বিপাকীয় কাজকর্ম চলে। বিপাক মানে কি? একটা কোষের মধ্যে যত জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে সেটাই কিন্তু আমাদের বিপাক বা মেটাবলিজম। 104, উদ্ভিদের কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য কোন টিস্যু দায়ী? অবশ্যই আমাদের ক্যাম্বিয়াম হবে, যেটা পার্শ্বীয় ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের পাওয়া যায়? একটু আগে দেখা আসছে, ওরিও ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়। যদি একবীজপত্রী মূল হয় তাহলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হবে 6 এর অধিক। যদি দ্বিবীজপত্রী মূল হয় ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হবে 2 থেকে 4টা। নিচের কোন উদ্ভিদে ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? ল্যাপ্টো মানেই হচ্ছে কি, ফ্লোয়েমটা কেন্দ্রে থাকবে। সো ড্রাকেইন আর হচ্ছে আমাদের ইউকা, ড্রাসেনা এবং একটা হচ্ছে ইউকা, এই দুইটার মধ্যে পাওয়া যায়। ফ্লোয়েমের কোন উপাদানে মৃত? তুমি জানো যে ফ্লোয়েম ফাইবারটা শুধুমাত্র একমাত্র মৃত কোষ। উদ্ভিদের রোম অথবা ট্রাইকোম কোনটার অংশ? এটা অবশ্যই ত্বকের অংশ, এপিডার্মিসের অংশ। ওকে, এপিডার্মিসের কিছু এপিডার্মাল উপাঙ্গ বলে থাকি আমি এগুলাকে। 109, কোনটিতে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল থাকে? তাহলে প্লিজ টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ড্রাসেনা আর ইয়োকাতে ল্যাপ্টোসেন্ট্রিক পাওয়া যায়। জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী ভাস্কুলার টিস্যুকে কি বলা হয়? প্রোক্যাম্বিয়াম বলা হয়ে থাকে। প্রোটোগ্রাম থেকে এপিডার্মিস ব্লেমা তৈরি হবে। গ্রাউন্ড মেরিস্টেম, তো গ্রাউন্ড মেরিস্টেম থাকবে। প্রোক্যাম্বিয়াম থেকে আমার ভাস্কুলার টিস্যু তৈরি হবে। কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়? কি বলছে? যে কোষগুলো পরিণত, এটা সত্যি কথা। কোষগুলো বিভাজনে সক্ষম, এটা মিথ্যা কথা, কারণ কোষগুলো বিভাজনে অক্ষম। নিউক্লিয়াসটা আকারে ছোট, ঠিক আছে। উদ্ভিদ দেহের যান্ত্রিক দৃঢ়তা বাড়ায়, এটাও ঠিক আছে। কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান নয়? তাহলে সেটা হবে ট্রাকিড। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো আসলে জাইলেমের উদাহরণ। উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক? উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক? খেয়াল করো,
নাম্বার 1, আদি টিস্যু নয়। তুমি জানো ভাজক টিস্যু আদি টিস্যু, কারণ প্রো মেরিস্টেম মানে কি প্রারম্ভিক ভাজক টিস্যু বা আদি টিস্যু, তো এটা আদি টিস্যু। কোষগুলো বিভাজনে অক্ষম, এটাও সঠিক না, কোষগুলো বিভাজনে সক্ষম। বর্ধিষ্ণু অঞ্চলে থাকে না, তাহলে ভাজক টিস্যু কেমনে? ভাজক টিস্যু অবশ্যই বর্ধিষ্ণু অঞ্চলে থাকবে। কোষগুলো অপরিণত, এটা সঠিক। কোষগুলো অপরিণত কেন বলা হচ্ছে? কারণ আসলে ভাজক টিস্যুগুলা বারবার বিভাজিত হতে পারে, এই কথাটা আমি এখানে মনে করে ফেললাম আর কি। তারপরে দেখো রক্ষীকোষ কোথায় থাকে? রক্ষীকোষ কোথায় থাকে? তুমি জানো রক্ষীকোষ থাকে পত্ররন্ধ্রে। পত্ররন্ধ্রর যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রের দুই পাশে অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ থাকে, এবং এই রক্ষীকোষে বিপাকীয় কাজকর্ম অনেক বেশি হয়, তার মেটাবলিজম রেটটা অনেক বেশি থাকে। তারপর রক্ষীকোষের আশেপাশে থাকে সহকারী কোষ, এটা আমরা জানি। কোনটি মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে সত্য? কিউটিকল থাকে কাণ্ডে। মূলরম বহুকোষী না, মূলরম এককোষী। মূল ত্বকে কি পত্ররন্ধ্র থাকে? থাকবে না। কাণ্ড ত্বকে পত্ররন্ধ্র থাকে। অধোত্বক থাকে না, এটা ঠিক। আমরা জানি যে অধোত্বক শুধুমাত্র কাণ্ডে থাকে, এটা কাণ্ডের বৈশিষ্ট্য। টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয়? প্রথমটাই সত্য না, কারণ টিস্যুর যে কোষগুলো থাকবে একই উৎস থেকে সৃষ্টি হবে, একই ধরনের কাজ করে, ঠিক আছে। কোষগুলো অবিচ্ছিন্ন, ঠিক আছে। কোষগুলো সমধর্মী, সবই ঠিক আছে, বাট এরা একই উৎস থেকে সৃষ্টি। কোন ভাজক টিস্যু মূল অথবা কাণ্ডের পার্শ্ববৃদ্ধি ঘটাবে? সেকেন্ডারি ভাজক টিস্যু, কারণ এটাকে আমরা পার্শ্বস্থ ভাজক টিস্যু বলতে পারি। ওকে, যেমন ক্যাম্বিয়ামের কথা আগে বললাম। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? বদ্ধ সমপার্শ্বীয়। নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু? ক্ষরণকারী টিস্যু কিন্তু স্থায়ী টিস্যুর একটা প্রকারভেদ। স্থায়ী টিস্যুর মধ্যে আমরা দুই ধরনের ক্ষরণকারী টিস্যু পাই, একটাকে আমরা বলে থাকি তরুক্ষীর, আরেকটাকে আমি বলে থাকি হচ্ছে গ্রন্থি। ওকে, আচ্ছা, তো তরুক্ষীর টিস্যু এটা। কোন কোষ আবৃতবীজী বৃক্ষের শিকড় থেকে পাতায় পানি পরিবহন করবে? সেটা হবে কোনটা? ট্র্যাকিড, কারণ কি এরা জাইলেমের পার্ট। ওকে, তারপরে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? এটা হবে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা, কারণ স্ক্লেরেনকাইমার বেশিরভাগ কোষগুলো আসলে মৃত প্রকৃতিরই হয়ে থাকে। তো এই তো আমরা আজিবুর স্যারের টিস্যুতন্ত্রের সবগুলো কোশ্চেন আলহামদুলিল্লাহ সলভ করে ফেললাম। তোমরা একটু কনসিস্টেন্ট থাকো, এবং যখনই মনে হবে পড়াশোনাটা আসলেই কঠিন, তখন আসলে নিজের স্বপ্নের কথাটা মনে করবা। এবং তুমি যদি স্বপ্নটাকে ইমাজিন করতে পারো, আমার লাস্টে কয়েকটা মেসেজ দিই তোমাদের, যদি স্বপ্নটাকে তুমি ইমাজিন করতে পারো, তাহলে তুমি আসলে কাজ করার স্পৃহাটা খুঁজে পাবা। তোমার লাস্ট স্বপ্নটা কি আসলে, সেই জিনিসটাকে তুমি যদি ভালো করে ইমাজিন করতে পারো, তুমি কাজ করার স্পৃহাটা খুঁজে পাবা, মোটিভেশন তোমার হারাবে না। নিজের মধ্য থেকে মোটিভেশনটাকে খুঁজে নাও। সো আশা করি ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করে পড়তেছো, অনেক ভালো রেজাল্ট তোমরা করবা, সবাইকে তোমরা গর্বিত করবা, নিজেরা ভালো থাকবা, নিজেরা ভালো হবা, এবং আমাদের জন্য অবশ্যই হচ্ছে দোয়া করবা। নেক্সটে তোমরা যদি এমন এমন ক্লাস পেতে চাও, অবশ্যই কমেন্টে জানাতে হবে, লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, এবং রোড টু ডিএমসির একাডেমিক কিংবা এডমিশন প্রোগ্রাম সম্পর্কে জানতে আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে তোমরা মেসেজ দিবা। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।